ঝলমলে একটা শীতের দিনে আমার ছোট্ট চ্যানেলটায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা তো জেনেই গেছো এতদিনে যে এই ছাদটাতেই আমার প্রাণভোমরা লুকিয়ে আছে। আসলে এই ছাদটা বলে নয়, আমি প্রকৃতির কাছাকাছি, মাটির কাছাকাছি থাকতে খুব ভালোবাসি। সেই কারণেই এত বছর শহরে থাকার পরেও শহরের কোনো কিছুই আমাকে আকর্ষণ করেনি। তার জন্যেই আমি শান্তিনিকেতনের বাড়িটা করেছিলাম। মাটির কাছাকাছি থাকব, প্রচুর গাছপালা করব। কিন্তু আমরা একরকম ভাবি আর ঈশ্বর আমাদের জন্যে একরকম ভেবে রাখে। আসলে আমরা যত যাই ভাবি না কেন সেগুলোর খুব বেশি মূল্য আছে বলে মনে হয় না। ঈশ্বর যেটা আমাদের জন্য ভেবে রাখেন, যেটা আমাদের ভালো হবে, সেটাই সব সময় হয়। সেই কারণেই হয়তো শান্তিনিকেতনের বাড়িটাতে থাকতে পারলাম না। এই যে কদিন ধরেই যাব করছি, সমস্ত কিছু সামলে যেতেই পারছি না। সংসারের কাজগুলো তো রোজ করি, একই কাজ রোজ করতে করতে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে, বিষাদও লাগে, ভালো লাগে না সেই দিনটা কাজ করতে। আজকে যেমন আমার মনে হচ্ছে খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, তার মধ্যে ফুলগুলো একদম রঙে রঙে ভরে উঠেছে। মনে হচ্ছে অনেকটা সময় ছাদে কাটাই, কিন্তু তার তো উপায় নেই। এইসব দিনগুলোতে আমি কাজগুলোকে একটু ম্যানেজ করে করি, একটু ছোট করে নিই। আসলে বহু বছর ধরে একই কাজ করতে করতে একটা বিরক্তি তো আসেই। কিন্তু আবার আমাদের ঘরের প্রিয় মানুষগুলোর জন্য আমরা ঘর সাজাই, রান্না করি, সেগুলোকে তো একদম ছেড়ে দেওয়াও যায় না। ছেড়ে দিলেও আবার মন খারাপ হয়ে যায়। আমি দেখেছি কদিন পর পর যদি কোথাও বেড়াতে যাই বা এই কাজগুলো মানে সংসারের কাজগুলো না করি, তখনও কিন্তু আবার ভালো লাগে না। তাই মিলিয়ে মিশিয়ে চলতে হবে, মিলিয়ে মিশিয়ে কাজকর্মগুলো করে নিতে হবে। আজকে আমার মনে হচ্ছে যে একটু সময় নিজের মতো করে কাটাতে। সেই কারণেই আমি চেষ্টা করছি যে খুব সহজে শর্টে যাতে রান্নাটা হয়ে যায়। যাই হোক, আমি বাসনগুলো মেজে ঘরটা ঝাঁট দিয়ে ছাদে চলে গেছিলাম। ফিরে এসে ওভেনটা পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলো ততক্ষণে জল ঝরে গেছে, সেই জন্যে জায়গা মতো বাসনগুলোকে রেখে এইখানটা খালি করে নিলাম। অবশ্য এই বাসন মাজার জায়গাটা কোনো সময়ই খালি হয় না, কেননা সারা দিন ধরে বাসন তো জমতেই থাকে আর মেজে পরিষ্কার করতেই থাকি, যার জন্যে বাসন মাজার এই ঝুড়িটাকে এখান থেকে সরানো যায় না। প্রায় সময়ই একটা এখানেই থেকে যায়। জায়গা মতো সব রেখে দিয়ে তাড়াতাড়ি করে রান্নার একটুখানি এগিয়ে নিলাম। যেমন চালটা আমি সব সময় ভিজিয়ে রাখি, ডাল করলেও ডালটাও আমি বেশ খানিকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখে দিই। তাতে আমার মনে হয় ভাতটা বেশ লম্বা লম্বা হয়। জানি না, এটা আমার অভ্যেস, আমার যেটা অভ্যেস আমি সেটাই রোজ করি। বাসন মাজার ঝুড়িটা এখানেই রেখে দেব, কেননা কিছুক্ষণ পরেই আবার জলখাবারের বাসন পড়বে। আমি তো উঠে কাজ করে যাচ্ছি, বাবুইয়ের বাবা অফিস চলে গেছে, বাবুই কিন্তু এখনো ঘুমিয়ে যাচ্ছে। কিছু কিছু কাজ আগে থেকে করে রাখলে অনেক সময় রোজের কাজগুলো করতে একটু সহজ হয়। আর এই দেখো, বাবুই এখনো ঘুমিয়ে যাচ্ছে, কি সুন্দর জানলাগুলো দিয়ে রোদ আসছে।
কখন ঘুম থেকে উঠবে তারপরেও খুলবে না, সেই জন্যে ঘুমিয়ে থাক, আমি আগে জানলাগুলো খুলে দিই। আমি সবসময় ফ্রিজে কিছুটা করে আদা রসুন পেস্ট করে রেখে দিই, তাতে মাংস যেমন তাড়াতাড়ি হয়, মানে যে কোনো আদা রসুন বাটা দেয়া তরকারিটাই খুব সহজেই হয়ে যায়। আদা রসুনটা করা থাকলে তো মাংস করা মনে হয় কোনো ব্যাপারই নয়। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলেই অনেকটা নিশ্চিন্ত লাগে যে আদা রসুনটা করা আছে। তো আদাটা রসুনটা দুটোই পেস্ট করার আগে আমি একটু চপিং বোর্ডে কখনো চপ করে নিই, আর না হলে হামানদিস্তা দিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে দিই, তাতে তাড়াতাড়ি হয়, সহজও হয়। আর গোটা গোটা দিয়ে দিলে বিশেষ করে রসুনটা একটু হরহরে তো অনেকটা সময় লাগে। তো আমার একটা অনেক বড় কাজ আজকে সারা হয়ে গেল। কিছুদিনের জন্য একদম নিশ্চিন্ত, ফ্রিজে রেখে দেব, ব্যাস অনেক দিন চলে যাবে। এইটুকু করে করি, এই শিশিগুলোতেই রাখি, এটা ফুরিয়ে গেলে আবার করে নিই। আর ওই হামানদিস্তাটা লোহার আমি লাস্ট যে গেলাম মধুপুরে ওখান থেকেই কিনে এনেছি। মধুপুরে দেখলাম অনেক লোহার জিনিস বিক্রি হয়। তো তার আগেই আমি একটা সসপ্যান টাইপের, মানে ফ্রাই প্যান টাইপের, আর একটা কড়া আমি অনলাইনে কিনেছি, ওগুলো দেখলাম ওখানে অনেক বিক্রি হচ্ছে। আজকে রান্নাটা আমি খুব সহজ পদ্ধতিতে করে নেব বলে কুকারে আলু আর গাজর একসঙ্গে সেদ্ধ করতে বসিয়েছি। ফ্রিজে দেখলাম কিছুটা চিংড়ি মাছ আছে, তো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করব, কিন্তু একটু অন্যরকমভাবে আজকে পেঁয়াজ কলির তরকারিটা করব। সাধারণত আমরা পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজাই খাই, আর ওর যে একটা সব রকম দিয়ে যে পেঁয়াজ কলির তরকারি হয় ওটা আমরা কেউই ভালোবাসি না, আমি কোনোদিনও করিও না। কিন্তু আজকে আলুটা আমি সেদ্ধ করে পেঁয়াজ কলির তরকারিতে দেব, তাহলে কিছুটা মাখা মাখাও হবে, আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। যেমন আলু কেটে দিই তার থেকে আলুটা সেদ্ধ করে একটুখানি পেস্ট করে দিলে, মানে খুব বেশি সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে, এরকম দিলে কিন্তু পেঁয়াজ কলির তরকারি চিংড়ি মাছ দিয়ে বেশ মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। আর একটা পনিরের তরকারি করব, সেই জন্য একসাথে কুকারে গাজর আর আলুটা দিয়েছি। পনিরের তরকারিতেও গাজর আর আলু দেব। তার আগে আমি পনিরটাকে একটু গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি, তাতে পনিরের ভেতর নুনগুলো ভালো করে ঢুকে যায়। আজকে ইচ্ছে করছে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে খেয়ে ছাদে চলে যেতে, ছাদে অনেকটা সময় বসে থাকবো। আবার দুপুরের দিকে রোদটা তো নিচের ছাদে চলে যায়, তখন আমরা ওপরের ছাদে উঠে ওখানে বসে থাকি, ওই ছাদে পুরো তখন রোদ থাকে, অনেক দেরি পর্যন্ত ওপরের ছাদটায় রোদ থাকে। কথা বলতে বলতে আমার পেঁয়াজ কলির তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো খাওয়া হয়ে গেছে। ভীষণ ভালো হয়েছিল তরকারিটা খেতে, একবার করে যে খাওনি খেয়ে দেখতে পারো, এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। পনিরের একটু ঝোল ঝোল মতো করব, তার সঙ্গে আলু টমেটো গাজর এগুলো দিয়েছি, আর নামানোর আগে ধনেপাতা দেব। কি সুন্দর রঙিন দেখতে লাগছে, এর সঙ্গে সবুজ ধনেপাতাটা দিয়ে দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু ধনেপাতাটা আমি নামানোর আগেই দেব। দুটো তরকারিই আমার খুবই তাড়াতাড়ি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। এই যে পনিরের তরকারি রেডি, আর এটাও রেডি, তার সঙ্গে তো স্যুপটা ছিল, সব দিয়ে দুপুরটা ভালোই হয়ে গেছে খাওয়া। বিকেলবেলা আবার চলে এসেছি ছাদে। এই যে আমার উচ্ছে গাছগুলো খুব সুন্দর হচ্ছিল, কিন্তু আমি এগুলোকে বীজ পুঁতিনি, নিজে নিজেই এরা হয়েছে দুটো টবেই, আর বেশ হেলদি হয়ে গ্রো হচ্ছিল। কিন্তু কদিনের ঠান্ডাটা পড়তে দেখছি না উচ্ছে গাছগুলোর নিচের দিকের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে,
হয়তো এটা গরমের গাছ, সেই কারণেই এতটা ঠান্ডা নিতে পারছে না। কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো যেমন ওরা নিজেরা হয়েছে থাক, যা হয় দেখা যাবে। একটা দুটো উচ্ছেও হয়েছে গাছগুলোয়। আমি আমার মতো যতটা সম্ভব যত্ন করি, তারপরে ওরা ওদের মতো যা ফল ফলায়, ফুল ফোটে, যা করে ওরা নিজেরা করে। সেই নিয়ে আমি খুব বিশেষ যে আগ্রহী যে ফল আসছে কিনা, কি ফুল এলো কিনা। আসলে সব সময় দেখি গাছটা হেলদি আছে কিনা। গাছটা যদি দুর্বল হয়ে পড়ে, এই যে উচ্ছে গাছটা এরকম হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই শান্তিনিকেতনে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এই গাছগুলোর জন্যেই আমি যেতে পারছি না। এখন যা ড্রাই ওয়েদার, এক সপ্তাহ যদি এই গাছগুলোকে ছেড়ে আমি চলে যাই, এক সপ্তাহ কেন, 2-3 দিন গেলেই সব শুকিয়ে যাবে। তো কি করব আমি জানি না। ঠিক তো করেছি কদিনের মধ্যেই যাব। দেখি যতটা সম্ভব গাছগুলোকে জল টল দিয়ে যাব, যতদূর যেমন থাকবে। এখানে তো আমার গাছে জল দেওয়ার লোক নেই। 3 জনে মিলে চলে গেলে গাছগুলোর খুব অসুবিধা হবে। ওখানে যেমন বৃন্দাবনদা আছে, ওখানে তো আমার প্রচুর গাছ আছে, কিন্তু বৃন্দাবনদা খুব যত্ন করে গাছগুলোকে রাখে। ওই জন্যে ওইখানকার গাছগুলো নিয়ে আমার একদমই চিন্তা হয় না। এখন চিন্তা হয়ে গেছে এখানের গাছ। তো বাবুইয়ের বাবা আমাকে বলেছিল গাছ বেশি বাড়িও না, কিন্তু গাছ ছাড়া আমি তো থাকতেই পারি না। এই কিছু কিছু করতে 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 এখন তো ছাদটা পুরো ভরে গেছে। একটা জায়গায় থাকলে এটাই সমস্যা হয়, সবকিছু সামলে আবার একটা জায়গায় গিয়ে কদিন থাকাটা খুব অসুবিধা হয়ে যায়। তো উপায় তো কিছু নেই, ওখানেও যেতে হবে, এখানেও দেখতে হবে। তো কিছুদিনের মধ্যেই যাব। বিশেষ করে এই শীতের গাছগুলোকে নিয়েই অসুবিধা। পার্মানেন্ট যেসব গাছ, তাদের এক সপ্তাহ জল না দিলে কোনো অসুবিধা হয় না। অনেকগুলো বিনস হয়েছে, অনেক দিন ধরেই দেখছি, কিন্তু গাছের জিনিস আমার তুলতে তো ইচ্ছে করে না। বাবুয়ের বাবা বলল তুলে নাও, এগুলো পেকে যাবে, শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তো কিছু বিনস আজকে তুলে নেব। হঠাৎ করেই তুলছি, কোনো জায়গাও নিয়ে আসিনি, তুলবো বলে ভেবেও আসিনি। আসলে যতদিন এরকমভাবে থাকে সেটা দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। বেশ অনেকটাই হয়েছে। টমেটোগুলো যখন একদম শেষ হয়ে যায় তখনই তুলি। আর যখন বন্ধুরা আসে কি আত্মীয় স্বজন যখন আসে, তাদের এগুলো তুলে তুলে দিতে আমার অনেক ভাল লাগে। বেশ অনেকগুলোই বিনস হয়েছে, কিন্তু পাতাগুলো একটু পোকা লেগে গেছে। অনেকবার আমি ওষুধ দিচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। আর তো এই কটা দিন, তারপরেই গরম পড়ে গেলেই আস্তে আস্তে এরা সবাই চলে যাবে। তখন আবার গরমের সবজি কিছু বসাবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।